তো গাইজ, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জু ইয়াং, সান ইয়াং আর বার্নিং ক্রোয়ের সাথে মাউন্টেন অ্যান্ড সি রেলমে এসে পৌঁছেছিল। এখানকার সব মানুষ তখন খুব খুশি ছিল, আর ভু রেলমের সাথে কেউ শত্রুতা নিতে চাইছিল না, কারণ জু ইয়াংয়ের কারণেই মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব ইভিল সেক্ট সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই আনন্দের কারণেই কিয়ং শুতে একটি দাওয়াতের আয়োজন করা হয়েছিল, কিন্তু আসলে এটা ছিল কাং চুচুর বানানো একটা ট্র্যাপ। সেখানে সে সবাইকে হিপনোটাইজ করে তাদের ওয়েপন আর ট্রেজার লুট করছিল। সে জু ইয়াংয়ের উপরও অ্যাটাক করিয়েছিল, কিন্তু জু ইয়াং নিজের পাওয়ার ব্যবহার করেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার স্প্লিস রিংও নিয়ে নেয়। এরপর আমরা একদিন পরের সিন দেখি। কাং চুচু ছিল মেংবাই সেক্টের একজন মেম্বার, কিন্তু সে নিজের মিশন সফল করতে পারেনি, তাই মেংবাই সেক্টের লিডার তাকে শাস্তি দেয়। সে যখন সেক্ট পানিশমেন্ট হল থেকে বেরিয়ে আসে, তখন সেক্টের 2 মেম্বার তার দিকে ব্যঙ্গ করে হাসতে থাকে। তাদের নাম ছিল ল্যাং মেই আর শোং। ল্যাং মেই ঠাট্টা করে বলে, আমাদের মেংবাই সেক্টের সবচেয়ে ফেমাস লায়ার আজ সেক্ট মাস্টারের কাছ থেকে শাস্তি পেয়েছে, তাই দেখো তার শরীর জুড়ে কতগুলো উন্ড। শোং বলে, এগুলো সব হয়েছে কারণ মিস চুচু খুব বড় একটা ভুল করেছে। সে ওই ভ্যালুয়েবল ট্রেজারগুলো আনতে পারেনি, আর কিয়ংশু হলও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কাং চুচু তাদের উপর ভীষণ রেগে যায়, কিন্তু কিছু বলে না। ল্যাং মেই আবার বলে, এইবার শুধু একটু পেটালেই চলবে। আগেরবার তোমার ভুলের কারণে আমাকে খুব মার খেতে হয়েছিল, এবার পালা আমার। শোং হেসে বলে, একদম ঠিক, আগে সে সব সময় আমাদের ভুলের জন্য শাস্তি দিত, কিন্তু আজ পর্যন্ত কেউ ওকে আঘাত করতে পারেনি, কারণ সে ছিল সেক্ট মাস্টারের ফেভারিট ডিসাইপল। চুচু দাঁতে দাঁত চেপে বলে, তোরা অপেক্ষা কর, আমি পুরোপুরি সেরে উঠলেই তোদের দুজনের মুখ ছিঁড়ে ফেলব। ল্যাং মেই হেসে বলে, আবার যদি আমার সামনে আসিস তাহলে তোর পা দুটো ভেঙে দেব। ভীষণ যন্ত্রণায় চুচু নিজের হাউজের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর সে নিজের কোর্টইয়ার্ডে পৌঁছে যায়। সে মনে মনে বলে, মাউন্টেন অ্যান্ড সি রেলমের সব পাওয়ারফুল মাস্টার তো মারা গেছে, তাহলে এই জু ইয়াং এখানে এলো কোথা থেকে? আমি তো তার সামান্য পাওয়ারও সামলাতে পারিনি, কেউ এতটা পাওয়ারফুল কিভাবে হতে পারে? কিছুক্ষণ থেমে আবার বলে, তাতে কিছু যায় আসে না, আমি পুরোপুরি সেরে উঠলেই ওর পেছনে এক জোরালো লাথি মারব। এই কথা ভাবতে ভাবতেই সে গেট খুলতে যায়, আর তখনই দেখে জু ইয়াং সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। বার্নিং ক্রো হেসে বলে, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। আমি শুনলাম তুমি একটু আগে কিছু বলছিলে, কিন্তু ঠিকমতো শুনতে পেলাম না। কাং চুচু নাটক করতে করতে বলে, চুরির অভিযোগে আমি খুব মানসিক চাপের মধ্যে আছি, তাই আমার ভুলে যাওয়ার অসুখ হয়েছে, এখনই আমাকে টয়লেটে যেতে হবে। এই কথা বলে সে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু জু ইয়াং নিজের পাওয়ার দিয়ে তাকে টেনে ফিরিয়ে আনে এবং মাটিতে আছড়ে ফেলে। তাতে তার শরীরে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে। সে কাঁপতে কাঁপতে জু ইয়াংয়ের কাছে এসে বলে, দয়া করে আমাকে মাফ করে দিন, আপনার যা দরকার আমাকে বলুন, আপনাকে এখানে আমার বাড়ি পর্যন্ত আসতে হতো না। সান ইয়াং ঠান্ডা গলায় বলে, তোমার অ্যাটিটিউড আমার বেশ ভালো লাগলো, কিন্তু তুমি মানুষ লুট করো, ট্রেজারের লোভে মিথ্যে কথা বলো। কাং চুচু তাড়াতাড়ি তার কাছে এসে বলে, ওটা তো আমার ছোটখাটো কাজ মাত্র, আসলে আমার হাই প্রফেশনাল ইন্টেগ্রিটি আছে। সান ইয়াং তার দিকে তাকিয়ে বলে, তোমার শরীরের ভিতর তো অনেকগুলো নিডল ঢোকানো আছে, এতে কি তোমার ব্যথা লাগছে না? কাং চুচু বলে, আমি যদি মনে করি যে আমার বডিতে কোনো নিডল নেই, তাহলে আমি কখনোই পেইন অনুভব করব না। জু ইয়াং শান্ত গলায় বলে, এগুলো সোল প্রেসিং নেইল, তুমি যখনই এদের কথা ভাবো তখন এর পেইন তোমার সোলের ভিতরে ঢুকে যায়, আর তুমি কখনোই এটা ভুলতে পারবে না। এই কারণেই কাউকে টর্চার করার জন্য এটা ভয়ঙ্কর একটা মেথড। এই পানিশমেন্ট টেকনিক খুবই কানিং, কিন্তু তুমি এই নেইলের পাওয়ারের বিরুদ্ধে সেলফ হিপনোসিস ব্যবহার করেছো, তাই তোমার পেইন তেমন অনুভূত হচ্ছে না। সত্যি বলতে তোমার ট্যালেন্ট বেশ ইমপ্রেসিভ। নিজের প্রশংসা শুনে চুচু ভীষণ খুশি হয়ে যায়। জু ইয়াং আবার বলে, তোমার ট্যালেন্ট যতই ভালো হোক, তোমার মাথার ব্যবহার খুবই কম। এই কথা বলেই জু ইয়াং নিজের পাওয়ার ব্যবহার করে তার বডি থেকে সব সোল প্রেসিং নেইল বের করে দেয়। সাথে সাথে তার পেইন পুরোপুরি চলে যায়। বার্নিং ক্রো বলে ওঠে, আমার বস তোমার জন্য বিশাল সাহায্য করেছে, তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসকে থ্যাঙ্কস বলো।
চুচু তৎক্ষণাৎ জু ইয়াংকে থ্যাঙ্কস জানায়। এরপর জু ইয়াং তাকে বলে, তোমার ট্যালেন্ট দেখে আমার মনে হচ্ছে তুমি হয়তো কাং শুরই সাকসেসর, যাকে আমি একসময় চিনতাম। কাং শুর নাম শুনে বার্নিং ক্রো চমকে যায় এবং বলে, কাং শু, সেই মানুষটা যে নিজের লেখা বইয়ের কারণেই ইমমর্টাল হয়ে গিয়েছিল, আজ সে মারা যাওয়ার পরেও আমাদের মাঝে বেঁচে আছে, যদিও তার বাহ্যিক স্ট্রেংথ আমার থেকেও কম ছিল, আর তুমি তারই এক ডিসেন্ডেন্ট। চুচু ঠান্ডা গলায় বলে, ও শুধু একটা বোকা ছিল, কিছু জ্ঞানী কথা জানত আর সেগুলো দিয়ে পুরো পৃথিবীকে নিজের করে নিতে চাইত। সান ইয়াং বলে, তুমি কাংশুর বিরুদ্ধে এত কঠিন কথা বলছো, মানে নিশ্চয়ই তোমার মনে তার বিরুদ্ধে রেজেন্টমেন্ট আছে। মানুষের হৃদয় খুবই খারাপ, মাত্র এক মুঠো ভাতের জন্যেও মানুষ অন্যের সামনে হাঁটু গেড়ে বসে যায়। এই ধরনের লোকদের আমি একদমই পছন্দ করি না। আমি মাত্র কয়েক বছর ধরে মানুষকে প্রতারণা করা শিখেছি, আর লোকদের দিয়ে আমি যা চাই তাই করাই। এই কারণেই ডিসেপশন উইজডমের চেয়েও অনেক বেশি এফেক্টিভ। সে আবার বলে, 100 বছর আগে আমাদের সেক্ট মাস্টার চলে গিয়েছিল, কিন্তু তার কাছে অন্তত 5 গুণ বেশি ট্রেজার ছিল, আর সেই ট্রেজার মাউন্টেন অ্যান্ড সি রেলমের নাইফ ফায়ারের থেকেও অনেক বেশি ভ্যালুয়েবল। ট্রেজারের কথা শুনে জু ইয়াং কৌতূহলী হয়ে ওঠে। চুচু বলে, আমি সেই ট্রেজারের লোকেশন জানি, কিন্তু সেখানে অনেক ট্র্যাপ বসানো আছে, তাই আমার মনে হয় ঠিকমতো প্রিপারেশন নিয়ে আধা মাস পরে যাওয়াই ভালো হবে। জু ইয়াং বলে, এর কোনো দরকার নেই, আমরা আজ রাতেই সেখানে ঢুকব। এবার আমরা নাইট সিন দেখি। চুচু সুন ইয়াং আর জু ইয়াংকে নিয়ে সেই ট্রেজার রেলমের বাইরে এসে পৌঁছায়। চুচু একটা মাস্ক পরা ছিল। সে সবাইকে বলে, এখানে একটা ছোট হোল আছে যেটা দিয়ে আমরা ট্রেজার রুমে এন্টার করতে পারবো। সুন ইয়াং জিজ্ঞেস করে, এই মাস্ক পরাটা কি সত্যিই দরকার ছিল? চুচু বলে, আমি তো একজন আন্ডারওয়ার্ল্ড বিজনেস হ্যান্ডলার, মানে প্রতারণা করে টাকা আদায় করা স্ক্যামার। যদি ধরা পড়ি সবাই আমাকে খুব নিচু চোখে দেখবে। তাছাড়া এই জায়গাটা ভীষণ ডেঞ্জারাস, তবে আমার কাছে সব ধরনের প্রোটেক্টিভ স্পিরিচুয়াল ওয়েপেন আছে। এই কথা বলে সে টানেলের ভেতর ঢুকতে শুরু করে এবং জু ইয়াং আর সুন ইয়াংকেও পেছনে আসতে বলে। সে আবার বলে, এই পথটা খুঁড়তে আমাকে অনেক দিন পরিশ্রম করতে হয়েছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সুন ইয়াং সামনে একটা বিশাল হোল বানিয়ে ফেলে এবং জু ইয়াংয়ের সাথে সোজা ভেতরে ঢুকে যায়। বার্নিং ক্রো হাসতে হাসতে বলে, তুমি এখনও ঢোকোনি কেন? সুন ইয়াং বলে, আমি কি তোমার কোনো সাহায্য করব? চুচু জেদ করে বলে, আমার কোনো দরকার নেই, আমি নিজেই ঢুকতে পারবো। কিন্তু টানেলের ভেতর সে আটকে যায় এবং নিচে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই সেই হোলের ভেতরে চলে আসে, কিন্তু সেখানে কিছুই ছিল না। জু ইয়াং সামনে এগোতে থাকে। চুচু অবাক হয়ে বলে, আমি আশা করিনি যে সেক্টের সব ট্রেজার এই কাংজুন একাডেমিতে লুকানো থাকবে, কারণ এই জায়গাটা আর কিছু নয়, এটাই কাংজুন হল। বার্নিং ক্রো জিজ্ঞেস করে, তুমি কি এখানে প্রথমবার এসেছো? তোমাকে একটু ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম তুমি খুব সাহসী। চুচু বলে, একটা সিক্রেট প্যালেস থেকে এই জায়গায় আসার ব্যাপারে আমি সবসময় কিউরিয়াস ছিলাম, কিন্তু একা এখানে আসার সাহস কখনোই করিনি। এরপর সবাই জু ইয়াংয়ের পেছনে পেছনে এগোতে থাকে। হঠাৎ চুচুর পায়ের নিচে একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে হেভেন অ্যান্ড আর্থ হোলি ফায়ার ফরমেশন ছিল। এটা দেখে চুচু ভীষণ ভয় পেয়ে যায়। সে নিজের প্রোটেক্টিভ ট্রেজার বের করে, কিন্তু সেগুলো সবই এর সামনে ইউজলেস প্রমাণিত হয়। ঠিক তখনই চারদিক থেকে হেভেন অ্যান্ড আর্থ ফায়ার তাদের দিকে ছুটে আসে, কিন্তু জু ইয়াংয়ের পাওয়ারের কারণে আগুন তাদের কোনো ক্ষতিই করতে পারে না। এটা দেখে চুচু হতভম্ব হয়ে যায়। তারা সামনে এগোতেই থাকে। সামনে আরও অনেক ট্র্যাপ ছিল। পয়জন আর শর্ট অ্যাট্যাকের মুখে পড়তে হয়, কিন্তু জু ইয়াংয়ের পাওয়ারের সামনে সেগুলো কিছুই করতে পারে না। চুচু জু ইয়াংয়ের পাওয়ার দেখে মনে মনে অবাক হয়ে ভাবে, এই পৃথিবীতে এমন মানুষও আছে? ওটা ছিল শুধু শক্তিশালী লোকদের পথ। সবাই সেই পথ ধরে এগিয়ে গিয়ে এক জায়গায় পৌঁছায় যেখানে একটা বিশাল গেট ছিল আর তার পাশে কাংশুনের স্ট্যাচু দাঁড়িয়েছিল। বার্নিং ক্রো বলে, আমি কাংশুনকে চিনতাম, লোকটা ভীষণ বড় বলাই ছিল। তারা সামনে এগোতেই দেখে সেখানে আগে থেকেই লাংমাই আর সং দাঁড়িয়ে আছে। সং কঠিন গলায় বলে, অনুমতি ছাড়া কেউই মেংবাই সেক্টের হোলি ল্যান্ডে প্রবেশ করতে পারে না। লাংমাই বলে, তোমরা এমন জায়গায় চলে এসেছো যেখানে তোমাদের আসা উচিত হয়নি, এখন তোমরা সবাই এখানে মারা যাবে। এরপর লাংমাই চুচুকে চিনে ফেলে। হালকা হতাশ হয়ে চুচু বলে, সত্যি তোমাদের দুজনের কাছ থেকে নিজেকে লুকানো যায় না। এই কথা বলে সে নিজের মাস্ক খুলে ফেলে। সং ঠাট্টার সুরে বলে, মিস চুচু, তুমি তো একটা লস্ট গার্ল। সেক্ট মাস্টার তোমার উপর কোনো রেস্ট্রিকশন দেয়নি, তবুও তুমি বাইরের লোকদের আমাদের সেক্টের হোলি ল্যান্ডে নিয়ে এসেছো। আজ আমি তোমাদের তিনজনকেই মেরে ফেলব আর তোমাদের লাশ সেক্ট মাস্টারের সামনে নিয়ে যাব। এই কথা বলেই তারা দুজন আক্রমণ করতে ছুটে আসে।
সুনিয়াং লড়াই করতে সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু জুইয়াং নিজের পাওয়ার দিয়ে ওদের উপর ভয়ঙ্কর প্রেসার চাপিয়ে দেয়। সেই প্রেসার তারা সহ্যই করতে পারে না। বার্নিং ক্রো তখন জুইয়াংকে বলে, বস, এরা তো ছোটখাটো অ্যান্টের মতো, আপনার অ্যাটেনশনের যোগ্যই নয়। আমাকে ফাইট করতে দিন, আমি এদের ডিমেন এনার্জি বল দিয়ে ব্লাস্ট করে দেব। জুইয়াং ঠান্ডা গলায় তাদের জিজ্ঞেস করে, তোমরা কতদিন ধরে এই জায়গাটা প্রোটেক্ট করছো? চুচুও প্রশ্ন করে, এই গেটের ভেতরে কি সত্যিই কোনো ট্রেজার নেই? কিন্তু লাংমাই আর সং কেউই কোনো উত্তর দেয় না। হঠাৎ জুইয়াং লাংমাইয়ের সোল তার বডি থেকে আলাদা করে দেয় এবং তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সং পুরোপুরি ভেঙে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে, মিংবাই সেক্ট অনেকদিন ধরেই অস্তিত্বে আছে। আমরা এখানে 100 বছরেরও বেশি সময় ধরে আছি। জুইয়াং নিজের পাওয়ার ব্যবহার করে তাকে ছুঁড়ে সেই গেটের ওপর আছড়ে ফেলে। সং সেখানেই মারা যায়, আর তার সাথে সাথেই গেট খুলে যায়। সবাই গেট পেরিয়ে ভেতরের রুমে ঢুকে পড়ে। ভেতরের দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। অনেক মানুষকে বড় বড় পটের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। পুরো জায়গাটার মাঝখানে দাঁড়িয়ে আছে ক্যাং শুনের বিশাল স্ট্যাচু। হাজার হাজার মানুষ পটের ভেতরে আটকে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে চুচু বলে, এটাই কি নরক? এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, চুচুকে মিংবাই সেক্ট মাস্টার শাস্তি দিয়েছিল। সে জুইয়াংয়ের ওপর ভীষণ রেগেছিল, কিন্তু যখন সে নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখে জুইয়াং আগেই সেখানে উপস্থিত। জুইয়াং তার শরীর থেকে সোল নেলস বের করে দিতে সাহায্য করেছিল। তখনই সে বুঝে যায় যে চুচু ক্যাং শুনের বংশধর। চুচু তাকে মিংবাই সেক্টের ট্রেজারের কথা জানায়, আর জুইয়াং নিজেও সেই ট্রেজার পেতে চেয়েছিল। এই কারণেই সে রাতে সেই জায়গায় প্রবেশ করে। ওখানে অসংখ্য ট্র্যাপ ছিল, কিন্তু সবই জুইয়াংয়ের পাওয়ার দিয়ে ধ্বংস হয়ে যায়। সেই জায়গাটায় একটা গেট ছিল, যেটা লাংমাই আর সং গার্ড করছিল। জুইয়াং দুজনকেই মেরে ফেলে গেটের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে অনেক মানুষকে পটের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। এই জায়গাটা চুচুর কাছে একেবারে নরকের মতো মনে হচ্ছিল। এরপর আমরা দেখি এই জায়গাটা আসলে মিংবাই সেক্টের টেম্পল। চুচু বলে, এত মানুষকে কেন এই মাটির পটের ভেতরে বন্দি করে রাখা হয়েছে? সে নিজের পাওয়ার ব্যবহার করে সব পটের উপর আক্রমণ করে আর মানুষগুলোকে মুক্ত করার চেষ্টা করে। একটা বিশাল বিস্ফোরণ হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে একটাও পট ভাঙে না। এটা দেখে চুচু হতবাক হয়ে যায়। ভেতরে বন্দি মানুষগুলো যন্ত্রণায় চিৎকার করছিল। সুনিয়াং চুচুকে বলে, এই পটগুলো অ্যাশ গোল্ডেন গ্লাস দিয়ে বানানো, ডিভাইন ওয়েপন ছাড়া এগুলো ভাঙা অসম্ভব। বার্নিং ক্রো বলে, মানুষকে ম্যাজিক্যাল ট্রেজারের মতো পিউরিফাই করা এটা সত্যিই ভয়ঙ্কর আর নিষ্ঠুর পদ্ধতি, কিন্তু কারা এমন করেছে? সুনিয়াং জুইয়াংকে জিজ্ঞেস করে, এই পটে বন্দি মানুষগুলো কি কোনো ইভিল ম্যাজিকের কন্ট্রোলে আছে? জুইয়াং উত্তর দেয়, এদের বডি পিউরিফাই করা হয়েছে, কিন্তু সোল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কেউ এদের শরীর দখল করে নিয়েছে। এই কথা শুনে চুচু আর সুনিয়াং দুজনেই হতভম্ব হয়ে যায়। জুইয়াং বুঝে যায় এই জায়গায় মিংবাই সেক্টের লিডার লুকিয়ে আছে। সে জোরে বলে, আমি জানি এই মানুষগুলোর চিৎকার শুনে তোমার বেশ আনন্দ হচ্ছে। সুনিয়াংও বুঝে যায় যে ক্যাং শুনের স্ট্যাচুর ভেতরেই কেউ লুকিয়ে আছে। সে তার ফ্লাওয়ার টেকনিক দিয়ে সেই স্ট্যাচুয়ে আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই স্ট্যাচুর ভেতর থেকে মিংবাই সেক্ট লিডারের একটা হাত বেরিয়ে আসে। সে নিজের পাওয়ার দিয়ে ফুলগুলো আটকে দেয় আর ধ্বংস করে ফেলে। সেক্ট লিডার গম্ভীর কণ্ঠে বলে, কে আমার ঘুম নষ্ট করছে? এরপর সে পুরোপুরি বেরিয়ে আসে। তার নাম ও জিয়াং। চুচু তাকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেই তার সেক্ট লিডার। ও জিয়াং চুচুকে বলে, তুমি এক গুয়ে মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আমার ভালোই মনে আছে আমি কখনোই তোমাকে এই জায়গায় আসার অনুমতি দিইনি। তার উপর তুমি এই দুজন জীবিত মানুষকেও সঙ্গে এনেছো। চুচু ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, এই মানুষগুলোকে কি আপনি নিজেই এই পটে বন্দি করেছেন? কিন্তু কেন? ও জিয়াং হেসে ওঠে, তুমি এই পৃথিবীটা বুঝতে পারো না, তুমি খুবই বোকা। আমার কোনো দরকার ছিল না এদের পাপেট বানানোর। সে চারপাশে তাকিয়ে বলে, এখানে থাকা প্রত্যেক মানুষেরই নিজের নিজের সমস্যা ছিল। ওরা নিজেরাই আমার কাছে এসেছে। নিজেদের ইচ্ছাতেই তারা এই গোল্ডেন গ্লাস পটে ঢুকেছে। কেউ কাল্টিভেশন টেকনিক চাইছিল, কেউ ইমর্টালিটি পেতে চাইছিল। সে চুচুর কাছে এসে বলে, দেখছো না এরা সবাই কত লোভী? আমি তোমাকে সবসময় শিখিয়েছি, যত বেশি গ্রিডি হবে ততই তোমার লাভ। সে একজন পটের কাছে নিয়ে যায় আর বলে, দেখো এরা কত সুখী, যা যা পেতে চেয়েছিল সবই ওরা স্বপ্নে দেখছে।
এই দৃশ্য দেখে চুচু ভয় পেয়ে যায়। মানুষগুলো একেবারে জম্বির মতো হয়ে গেছে। হঠাৎ ও জিয়াং চুচুর গলা চেপে ধরে, বলে, তুমি সত্যিই ভালো, তুমি শুধু স্মার্ট নও, তুমি এই মানুষগুলোকেও আমার কাছে এনেছো। এদের বডি বেশ ভালো, আমি এদের দিয়ে খুব পাওয়ারফুল পাপেট রিফাইন করব। আর তুমি তো একটা বিস্টও নিয়ে এসেছো, এটা কি আমার পেট হতে পারে? এই কথা শুনে বার্নিং ক্রো রেগে যায়। সে চেঁচিয়ে বলে, তুমি কাকে বিস্ট বলছো? তোমার পুরো বংশটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু উ জ্যাং ওর কথায় কানই দেয় না। সে চুচুকে বলে, আমার মনে হচ্ছে আমাকে আরও 2টো গোল্ডেন গ্লাস স্পট প্রস্তুত করতে হবে। চুচু কাঁধো কাঁধো গলায় বলে, সেক্ট মাস্টার, আপনার যদি টাকা লাগে আমি আপনাকে অনেক টাকা দিতে পারি। আমি 9 উইন্ডস এম্পায়ারের সব ট্রেজার লুট করে দিতে পারি। শুধু অনুগ্রহ করে এই মানুষগুলোকে মুক্ত করে দিন, আর ভবিষ্যতে আর কখনো এমন খারাপ কাজ করবেন না। উ জ্যাং ঠান্ডা হেসে বলে, কে বলেছে এটা খারাপ? তুমি আমার ভাইয়ের মতোই নাদান। চুচু পুরোপুরি ভয়ে জমে যায়। উ জ্যাং তাকে কিছু পট দেখায়, সেই মানুষগুলো যারা একসময় চুচুর সাথে দেখা করেছিল, এমনকি তাকে জিনিসপত্র বিক্রি করেছিল। একজন মার্চেন্টের পট দেখিয়ে সে বলে, এই লোকটাই তোমাকে স্পিরিট স্টোন বিক্রি করেছিল। সে মরতে বসেছিল, তাই নিজের জীবন রিনিউ করার জন্য আমার কাছে নতুন বডি চেয়েছিল। এরপর সে চুচুকে কথার জালে ফাঁসাতে শুরু করে, তাকে হিপনোটাইজ করতে থাকে। সে বলে, কখনোই আবেগকে নিজের ওপর হাবি হতে দিও না। এই মানুষগুলোকে কন্ট্রোল করলে আমরা ভীষণ পাওয়ারফুল হতে পারি, আর তুমি কখনোই সেই কাং শুনের মতো হবে না। এই দৃশ্য দেখে সানিয়াং উদ্বিগ্ন হয়ে বলে, আমার মনে হচ্ছে মিস চুচু উজিয়াংয়ের কন্ট্রোলে চলে যাচ্ছে। সিস্টার, আমাদের কি ওকে সাহায্য করা উচিত? বার্নিং ক্রো বলে, বস আসলে ওর টেস্ট নিচ্ছেন, আর তাছাড়া যে নিজেকে বাঁচাতে পারে না, বস তাকে কখনো বাঁচাবেন না। সানিয়াং, তুমি তো অনেক দিন ধরেই বসের সঙ্গে আছো, এই কথা অন্য কারোর চেয়ে তোমারই ভালো বোঝার কথা। আসলে চুচু উজিয়াংয়ের কন্ট্রোলে আসেনি, কারণ সে নিজেই মানুষকে হিপনোটাইজ করতে ভীষণ পারদর্শী। হঠাৎ সে নিজের মাথা দিয়ে উজিয়াংকে জোরে আঘাত করে। এর ফলে উজিয়াং অনেক দূরে ছিটকে পড়ে এবং আহত হয়। এটা দেখে বার্নিং ক্রো হতভম্ব হয়ে বলে, এই ছোট মেয়েটা সত্যিই উজিয়াংয়ের পাওয়ার থেকে মুক্ত হতে পেরেছে। রেগে গিয়ে চুচু উজিয়াংকে মারতে শুরু করে এবং প্রচণ্ডভাবে পেটায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উজিয়াং তার আক্রমণ আটকে দেয় এবং বলে, যদি তুমি নিজেকে বোকা বানানো বন্ধ না করো, তাহলে আমি তোমাকে আর ক্ষমা করব না। এরপর চুচু আবার নিজের মাথা দিয়ে উজিয়াংকে আঘাত করে। সে আবারও অনেক দূরে ছিটকে যায়। এবার উজিয়াং ভীষণ রেগে যায়। সে তার ইভিল পাওয়ার অ্যাক্টিভেট করে এবং চুচুর ওপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই জু ইয়াং নিজের সিলিং টেকনিক ব্যবহার করে তাকে আটকে ফেলে। এর ফলে উজিয়াং একদম নড়াচড়া করতে পারে না। সে অবাক হয়ে বলে, এটা তো একটা পাওয়ারফুল স্পেশাল টেকনিক, কিন্তু এটা হঠাৎ করে অ্যাক্টিভেট হলো কিভাবে? রাগে ফুঁসতে ফুঁসতে চুচু বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছিলে, কিন্তু এবার আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। এই বলে সে একটা ভীষণ পাওয়ারফুল পাঞ্চ মারে। উজিয়াং উড়ে গিয়ে কাং শুনের স্ট্যাচুতে আছড়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে। সানিয়াং বলে, চুচু সত্যি অনেক পাওয়ারফুল। বার্নিং ক্রো বলে, পাওয়ার ভালো হলেও এই মেয়েটা অনেক বকবক করে। চুচু উজিয়াংয়ের দিকে তাকিয়ে বলে, আমার পূর্বপুরুষ কাং শুন ভাই তো বোকা কথা বলতেন, কিন্তু তিনি তোমার মতো ছিলেন না। তিনি খুবই সৎ ছিলেন, আর তুমি একজন নোংরা মানুষ। এই কথা বলে সে তার ওপর থুতু ফেলে। বার্নিং ক্রো চুচুর কাছে এসে বলে, লিটল গার্ল, তুমি সত্যিই দারুণ। তোমার মধ্যে আমাদের তিয়ানলিং সেক্টে যোগ দেওয়ার পুরো যোগ্যতা আছে। এই কথা শুনে চুচু খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই উজিয়াং আমার উঠে দাঁড়ায়। সে জোরে জোরে হাসছিল আর তার মুখের মাস্ক ভেঙে যায়। এখন তাকে দেখতে একদম কাংশুর মতো লাগছিল। এটা দেখে চুচু আর বার্নিং ক্রো দুজনেই হতভম্ব হয়ে যায়। বার্নিং ক্রো বলে, একে কাংশুর মতো কেন দেখাচ্ছে? চুচু বলে, আমি একবার অ্যানসেস্টারের কাছ থেকে শুনেছিলাম কাংশুর এক ছোট ভাই ছিল, যে দেখতে একেবারে তার মতোই ছিল, কিন্তু সে ইভিল পাথ বেছে নিয়েছিল আর অত্যন্ত নিষ্ঠুর হয়ে উঠেছিল। তাই কাংশু তাকে ব্লু সিয়ের ভেতর বন্দি করে রেখেছিল। উজিয়াং হেসে বলে, আমার ভাই অনেক আগেই মারা গেছে, এখন আমি মুক্ত। সে আবার বলে, আগে আমি ভেবেছিলাম তোমাকে ভালোভাবে শেখাবো যাতে তুমি আমার সাকসেসর হতে পারো, কিন্তু এখন তুমি আমাকে রাগিয়ে তুলছ। এই বলে সে তার অরা ছড়িয়ে দেয়। এর ফলে চুচু দূরে ছিটকে পড়তে যাচ্ছিল, কিন্তু সানিয়াং তাকে ধরে নিচে নামিয়ে আনে। হাসতে হাসতে উজিয়াং বলে, আমি সব কিছু কন্ট্রোল করতে পারি, এখন তোমাদের মধ্যে কেউই জীবিত এখান থেকে বেরোতে পারবে না। এই জায়গায় আমি সবচেয়ে স্ট্রং। এরপর সে কয়েকটা গোল্ডেন গ্লাস পট ভেঙে দেয় এবং ভেতরের মানুষগুলোকে বের করে জু ইয়াংয়ের উপর আক্রমণ করতে পাঠায়। জু ইয়াং নিজের অরা ছড়িয়ে বলে,
কাংশু আমার বন্ধু ছিল, কিন্তু তুমি তার বাড়িকে অপবিত্র করেছ। তুমি সত্যিই মরার যোগ্য। উজিয়াংয়ের অরাতে সবাই দূরে ছিটকে পড়ে। হঠাৎ জুইয়াং টেলিপোর্ট করে উজিয়াংয়ের সামনে চলে আসে এবং তাকে সিল করে ফেলে। এখন উজিয়াং একদম নড়তে পারে না। ভয় কেঁপে কেঁপে সে বলে, তুমি আসলে কে? আমার পাওয়ার তোমার সামনে এত দুর্বল কেন? জুইয়াং চুচুকে বলে, সব মানুষ যুক্তি দিয়ে বোঝে না, কখনো কখনো আমাদের জোর করেই কাজ করতে হয়। এই কথা বলেই সে এক মুহূর্তের মধ্যে উজিয়াংকে মেরে ফেলে। চুচু জুইয়াংয়ের কথা বুঝে যায়। এরপর সে মানুষ লুট করা ছেড়ে দেয় এবং সিটিতে কাংশুন লেখা বই বিক্রি করতে শুরু করে। জুইয়াং আর সানিয়াং দূর থেকে তাকে দেখছিল। সানিয়াং বলে, চুচু সত্যিই বদলে গেছে, এখন সে সত্যিই কাংশুনের টিচিংস ফলো করছে। জুইয়াং বলে, এবার আমরা 9 উইন্ডসের দিকে যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়। সানিয়াংও চলে যেতে থাকে, কিন্তু ঠিক তক্ষুনি সে শুনতে পায় চুচু কাংশুনের বইগুলোকে রেয়ার বলে প্রতি বই 10,000 গোল্ড কয়েনে বিক্রি করছে। এটা শুনে সানিয়াং বিরক্ত হয়ে ভাবে, একজন লোভী মানুষকে কেউই বদলাতে পারে না। এরপর সেও জুইয়াংয়ের পেছনে চলে যায়। এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।